প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির হাওয়া। তবে সেই স্বস্তির ভেতরে লুকিয়ে আছে হিসাব নিকাশের চাপ। পরপর 3 সিরিজ জয়, কিন্তু র্যাঙ্কিংয়ে এখনও লড়াইটা জমজমাট। 2027 বিশ্বকাপের টিকিট সরাসরি টাইগারদের হাতে উঠবে, নাকি শেষমেশ পেরোতে হবে বাছাই পর্বের বাধা? বাংলাদেশ এমন ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, জানাচ্ছেন তানজিম ঐশী। ঘরের মাঠে টানা 3 সিরিজ জয়, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ড্রেসিং রুমের স্বস্তির ছাপ স্পষ্ট, মাঠেও তার প্রতিফলন। তবে এই জায়গায় পৌঁছাতে পথটা মোটেও সহজ ছিল না। কয়েক মাস আগে বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন তখন প্রায় ধোঁয়াশা। নিয়মটা পরিষ্কার, 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ। তবে একটা টুইস্ট আছে। স্বাগতিক সাউথ আফ্রিকা যদি টপ 8-এ থাকে, তাহলে 9 নম্বর দলও পেতে পারে সরাসরি সুযোগ। আর এখন বাংলাদেশ আছে 9 নম্বরে, রেটিং পয়েন্ট 83। 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে 6 পয়েন্ট এগিয়ে। অন্যদিকে 2-এ থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট আরও বাড়ার সম্ভাবনা। তবে ইংল্যান্ডকে হটিয়ে 8-এ ওঠার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ টানা সিরিজ জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখা। কারণ কয়েকটা সিরিজ খারাপ গেলেই আবারও নেমে যেতে হতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজ যদি একই সময়ে ভালো করে, তাহলে সমীকরণটা আবার জটিল হয়ে যাবে। তাই জুনে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ, আর প্রায় একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবিয়ানদের সিরিজটা র্যাঙ্কিংয়ে ভালো করার একটা প্রতিযোগিতা হতে চলেছে। তবে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ বলছেন, লক্ষ্য শুধু সেরা নয়, আরও ওপরে ওঠা। একই সঙ্গে চলছে দল গোছানোর কাজও। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। এই মুহূর্তে নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে তৈরি করা হচ্ছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের ভিত্তি, যেখানে স্বস্তি আছে, কিন্তু নিশ্চিত হওয়ার সময় এখনও আসেনি। কারণ র্যাঙ্কিংয়ের এই লড়াই শুধু সংখ্যার নয়, বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নেরও। তানজিম ঐশী, স্টার নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ, টাইগারদের মিশন এখন টি-20 সিরিজ। চট্টগ্রামেই হবে 3 ম্যাচ সিরিজের প্রথম 2 টি-20। সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন। দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেদওয়ান, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে, জয় দিয়ে ওয়ানডে সিরিজটা শেষ করেছে বাংলাদেশ। সামনে টি-20 সিরিজ। টি-20 দলের মাঠের কোনো কার্যক্রম কি শুরু হয়েছে, নাকি তারা বিশ্রামে রয়েছে? তাহিদ, গতকাল আসলে যেহেতু ম্যাচটা শেষ হয়েছে, আজ আসলে তারা একটা রেস্ট ডে এর মধ্যেই আছে সত্যি কথা বলতে। কিন্তু টি-20 যেটা প্রশ্নটা করেছিলেন, টি-20-র প্রস্তুতি কিন্তু গতকালই শুরু হয়ে গেছে। আসলে যখন ম্যাচ চলছিল ওয়ানডে, এখানে টি-20 স্কোয়াডের থাকা যে ক্রিকেটাররা তারা অলরেডি চট্টগ্রামে চলে এসেছে এবং তারা কিন্তু আউটার যে মাঠটা রয়েছে সেখানে প্র্যাকটিস করেছে প্রায় ঘন্টা খানেকের মতো। সেখানে কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাদেরকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করিয়েছেন। সো টি-20 টিম কিন্তু প্র্যাকটিসের মধ্যেই আছেন। অন্যদিকে বাংলাদেশ দলের যদি ওয়ানডের কথা বলি, যেহেতু একটা ম্যাচ ছিল, একটা টায়ার্ডনেস রয়েছে, আজকের দিনটা একটু আসলে আরামে কাটাতে চায় ক্রিকেটাররা, তারা হোটেলেই রয়েছেন। এবং যেহেতু আবার ম্যাচটাও 27 তারিখে মিডিলে আসলে 3 দিনের মতো একটা সময় রয়েছে, এই কারণেই হয়তো বা আজকের দিনটা তারা একটু রেস্টেই কাটাতে চাচ্ছে। তহিদ, টি-20 দলটা যখন ঘোষণা করা হলো, দুটো চমক রেখেই দলটা ঘোষণা করা হয়, সাকলাইন এবং রিপন মণ্ডল। তাদের এই নিউজিল্যান্ডের এগেইনস্টে একাদশে ফেরার সম্ভাবনা কতটুকু দেখেন, কিংবা একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে? তবে একাদশে ফিরবে কিনা এ নিয়ে আসলে আলোচনাটা না হওয়ার থেকে বাংলাদেশ যে একটা নতুন একটা কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করা যেতে পারে। কারণ আপনি দেখেন যে নিউজিল্যান্ডের মতো দলের সাথে টি-20 সিরিজ, সেখানে আসলে 3 জন বড় বড় প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে। আমরা মুস্তাফিজের কথা বলতে পারি, আমরা তাসকিনের কথা বলতে পারি। সেখানে আনা হয়েছে কাকে? রিপন মণ্ডল এবং সাকলাইনকে, যারা দুজনেই আসলে গত বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছিল। এবং রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তারা যেভাবে দুর্দান্ত পারফর্ম করেছে, আমরা রিপনের কথা বলতে পারি। তিনি
আসলে ওই যেই ম্যাচটা আসলে টাই হয়ে গিয়েছিল, সুপার ওভারে রিপন মণ্ডল যেভাবে স্পেলটা করে জিতিয়েছিলেন সেই কথাগুলো আপনার মনে পড়বে। অন্যদিকে সাকলাইনের কথা যদি বলি, তিনি তার যে খেলার ধরনটা, তিনি আসলে পেস বোলিং অলরাউন্ডার, পেস বল এবং অলরাউন্ডার মানে ব্যাটিংটাও করতে পারেন, এমন ক্রিকেটারের অভাব বাংলাদেশ অনেক দিন ধরে এমন একটা ক্রিকেটার খুঁজছে। বিশেষ করে আমি যদি লিটনের কথা বলি, আপনি দেখেছেন যে সাইফুদ্দিনকে আউট অফ নো হায়ার তিনি নিয়ে এসেছেন দলে, কারণ লিটন এমন একজন ক্যাপ্টেন, তিনি পুরো পরিকল্পনা নিয়ে যেতে চান, সামনে যেতে বিশ্বকাপ, সেই হিসেবে তিনি পরিকল্পনা সাজাতে চান এবং সেই জায়গা থেকে কিন্তু সাইফুদ্দিনের সাথে এখন সাকলাইন যুক্ত হয়েছে। দুজন পেস বোলিং অলরাউন্ডার কিন্তু দলের মধ্যে রয়েছে। এখন এই দুইজনের মধ্যে কে সুযোগ পাবে, হয়তোবা প্রথম ম্যাচে এক্সপিরিয়েন্সের কথা বিবেচনা করে সাইফুদ্দিনকে দেখতে পারেন বা কিংবা টেস্ট করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় সাকলাইন কিংবা রিপন মণ্ডল দুজনেই আসলে এই সিরিজে অন্তত ম্যাচ পাবেন। অন্তত লিটনের যেই ক্যারেক্টার কিংবা লিটন যে ধরনের ক্যাপ্টেন, আমার দূর থেকে তাই মনে হয় হয়তোবা এই দুজনকে সুযোগ দেওয়া হতে পারে এই পুরো সিরিজের মধ্যে যে কোনো ম্যাচে। ওয়ানডে সিরিজে আমরা কিছুটা দর্শক খরা দেখেছি, সেই তুলনায় টি-20 সিরিজে বা টি-20 খেলায় দর্শকের সংখ্যাটাও বাড়ে। চট্টগ্রামে কি এবার টি-20 সিরিজে দর্শক বাড়বে, কি মনে হচ্ছে আপনার? আর দর্শক বাড়বে কিনা এ ব্যাপারে তো এখনই বলা যাচ্ছে না, তবে আমার যদি আমি ব্যক্তিগত মতামতটা দেই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ম্যাচগুলো রাখা হয়েছে কোন দিনে। আজকে শুক্রবার ছিল, কালকে শনিবার ছিল, মানে আগামীকাল শনিবার। সেই দুই দিনে আসলে মানুষের বন্ধ থাকে, মানুষ বাসায় থাকে, সেই দুই দিনে আসলে কোনো ম্যাচ রাখা হয়নি। ওয়ানডে ম্যাচটাও যদি শুক্রবারে রাখা হতো তাহলেও কিন্তু কিছুটা দর্শক পাওয়া যেত। অন্যদিকে এখানে এসে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো, এখানে সেভাবে প্রচারণা চালানো হয়নি। আমরা দেখেছি তামিম ইকবালকে আসলে সাধুবাদ জানাতে পোস্টার টানানো হয়েছে, গেটের আশেপাশে অনেক পোস্টার টানানো হয়েছে, কিন্তু এখানে যে একটা সিরিজ চলছে এ নিয়ে যদি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন চত্বরে যদি আসলে পোস্টার টানানো হতো তাহলে হয়তো বা মানুষের একটা আকর্ষণ বাড়তো। আর একটা কারণ হলো প্রচণ্ড গরম, এবং যেহেতু এনার্জি সেভিংসের কথা চিন্তা করে ম্যাচগুলোকে সকালবেলা খেলানো হচ্ছে, বিকেলবেলা খেলানো হচ্ছে, সেহেতু দর্শকের সংখ্যাটা কম। তবে যেহেতু টি-20 ম্যাচ, দেখা যাক আসলে 27 তারিখে ম্যাচ, হয়তো বা দর্শকরা আসতেও পারেন, ছোট ম্যাচ অল্প সময়ের জন্য হয়তো সেই ম্যাচটা উপভোগ করতে চাইবেন নিশ্চয়ই মাঠে এসে। আরেকটা বিষয় জানতে চাই, আমরা ওয়ানডে সিরিজ দেখেছি, সেখানে কিন্তু ভালো একটা উইকেটে খেলা হয়েছে। টি-20 সিরিজে গিয়ে বাংলাদেশ নিজেদের পক্ষে বা নিজেদের ফেভারের জন্য উইকেট বানাবে, নাকি খেলা হবে যে উইকেটটা সেটা স্পোর্টিংই হবে, আমরা রানের দেখা পাবো, কি মনে হয়? চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এবং এখানে কিন্তু প্রথমে যারা বলটা করে কিংবা প্রথমে যারা ব্যাটিং করে তাদের জন্য একটু খেলাটা কষ্ট হয়। আপনি গতকাল দেখেছেন নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশের প্রথম টপ অর্ডারকে কীভাবে ধসিয়ে দিয়েছিল। চট্টগ্রামের মাঠটাই এমন যে প্রথমে যে সুইংটা বেশি পায়, তবে ধীরে ধীরে এটা কিন্তু ব্যাটিং পিচে রূপ নেয়। আপনি দেখবেন দিনের শেষে যেভাবে লিটন এবং শান্ত ইনিংসটাকে ক্যারি করেছেন এবং বড় একটা ইনিংস করেছে। আমরা যদি তাওহিদ হৃদয় কিংবা মিরাজের যদি ওই মন্থর ইনিংসগুলোর কথা বাদ দিই, সেক্ষেত্রে ওইগুলো যদি একটু ভালো খেলতো, তারা ম্যাচটা কিন্তু 300 রানেরও হতে পারতো। তো আশা করা যায় টি-20-তে লিটনের কথাই যেটা বলছিলাম, বারবার লিটনের কথা এই কারণে বলছি, তিনি ক্যাপ্টেন্সিটা এমনভাবে করেন যে তিনি পরিকল্পনাটা খুব ভালোভাবে করেন। আমার মনে হয় লিটন এই বেশি রানের খেলার অভ্যাসটা তার দলের মধ্যে চাইবেন, এবং তিনি এই ম্যাচটাতে অবশ্যই রানের খেলাটাই আমরা হয়তো বা প্রথম ম্যাচটাতেই দেখব। রেদওয়ান, আপনি ছিলেন সেখানে, শেষ ম্যাচটাও দেখেছেন যেখানে বাংলাদেশ জিতেছে। নিশ্চয়ই একটা সিরিজ জয়ের পরে ক্রিকেটারদের মধ্যে একটা আত্মবিশ্বাসের জন্ম নেয়। সেই আত্মবিশ্বাস কিংবা ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখছেন এই টি-20 সিরিজে মাঠে নামার আগে? তারা কতটা আত্মবিশ্বাসী কিংবা তারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? নিশ্চয়ই গতকাল আসলে ম্যাচের পরেই তাদের আত্মবিশ্বাসটা দেখা গিয়েছে। মিরাজ এসেছেন প্রেস কনফারেন্সে, তিনি আসলে বলেছেন পরপর 3টা টানা ওয়ানডে সিরিজ জয়, এটা কিন্তু যে কোনো দলের জন্য বড় বুস্টার। এবং আপনি চিন্তা করেন, সামনে অস্ট্রেলিয়া আসছে কিংবা ইন্ডিয়াও আসার কথাবার্তা চলছে, এই সিরিজের জয়গুলো কিন্তু সেখানেও আত্মবিশ্বাসটা কাজে লাগবে এবং প্লেয়াররাও ফর্মে রয়েছেন। আপনি দেখেছেন দীর্ঘদিন ধরে আমরা মিডল অর্ডারের কথা ভাবছি, শেষ 2 ম্যাচে কিন্তু ওই মিডল অর্ডারে কিন্তু খুব ভালো করছে। টপ অর্ডার অন অ্যান্ড অফ খারাপ করছে, ভালো করছে, বাট মিডল অর্ডারের একটা যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাটা মুক্ত হয়েছে। লিটন, শান্ত, তাওহিদ হৃদয় সবাই কম বেশি রানের মধ্যে ফিরেছে, এটা নিশ্চয়ই আত্মবিশ্বাস জগিয়েছে। এবং এই আত্মবিশ্বাসটা টি-20 দলেও বেশ কিছু ক্রিকেটার রয়েছে যারা ওয়ানডেটা খেলে, তারাও এখানে ওই আত্মবিশ্বাসটা ক্যারি করবে। এবং নিশ্চয়ই নিউজিল্যান্ডের সাথে যে প্রথম ম্যাচ, যেহেতু নিজের ঘরের মাঠের খেলা, নিশ্চয়ই হোয়াইট ওয়াশের একটা সম্ভাবনা তো রয়েছেই। আবার যদি আমাদের প্লেয়াররা সেই ফর্মটা ধরে রাখতে পারে, হোয়াইট ওয়াশটাও হতে পারে এবারের সিরিজটাতে। রেদওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তীব্র গরমের মধ্যে আপনি সেখানে আছেন, সংবাদ সংগ্রহ করছেন, আমাদেরকে জানাচ্ছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আবারও দর্শকদের আপডেট জানাবো। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। তাওহিদ হৃদয় বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে একজন, কিন্তু প্রশ্নটা এখন শুধু পারফরমেন্স না, প্রশ্নটা তার জায়গা নিয়ে। 3, 4, 5 নাকি 6, প্রায় প্রতিটা সিরিজেই বদলাচ্ছে ব্যাটিং পজিশন। বিশ্বকাপ সামনে রেখে এমন এক্সপেরিমেন্ট, এটা কি ভবিষ্যতের প্রস্তুতি নাকি অযথা ঝুঁকি?
উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। 6-6-5-5-5-4 না, কোনো ফোনের ডিজিট নয়, বরং শেষ 6 ওয়ানডেতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন। শেষ 3 সিরিজেই ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে খেলেছেন টাইগার ব্যাটার। টপ অর্ডার নাকি মিডল অর্ডার, নিজেকে ঠিক কোন পজিশনের খেলোয়াড় বলে দাবি করবেন, এমনটা ভেবে হৃদয় নিজেও হয়তো কনফিউজড হয়ে যাবেন। ক্যারিয়ারের 50টা ওয়ানডে খেলেছেন মোট 5টা পজিশনে। বিশেষ করে শেষ 15 ইনিংসে 3 থেকে 6 এই 4টা পজিশনেই খেলতে হয়েছে। 4-এর সবচেয়ে বেশি সফল আছে টানা 350। তবুও এক্সপেরিমেন্টের দোহাই দিয়ে এসেছে পরিবর্তন। প্রশ্ন ওঠে, সামনেই যখন ওয়ানডে বিশ্বকাপ, তখন কেন বারবার বদলে যাচ্ছে হৃদয়ের ব্যাটিং পজিশন? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দিনে উত্তরটা অবশ্য নিজেই দিলেন ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ দেখছি যে আমাদের কোন জায়গাটা সুইটেবল এক একটা প্লেয়ারের জন্য। বাট এটা অবশ্যই তাওহিদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ও একটা জায়গায় অনেক দিন খেলেছে, রানও করেছে। বাট আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য। আগামী বছর এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই হৃদয়কে নিয়ে এই এক্সপেরিমেন্ট। তবে মিরাজ জানালেন, সামনেই হয়তো আবারও 4-এ দেখা যাবে এই টপ অর্ডার ব্যাটারকে। আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে, সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। হয়তো সামনে দেখতে পারবেন তাওহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে। তবে অধিনায়ক নিজের মতো ব্যাখ্যা দিলেও ঘুরে ফিরে প্রশ্ন ওঠেই, একটা নির্দিষ্ট পজিশনে নিজেকে সেট করে ফেলা ব্যাটারকে নিয়ে প্রতি সিরিজেই এক্সপেরিমেন্ট করা আদৌ কতটা যুক্তিযুক্ত? তানজিম ঐশী, স্টার নিউজ। সাকিব আল হাসানকে দেশে আসতে না দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবিতে সভাপতি পাল্টানোর যে রেওয়াজ অন্তর্বর্তী সরকার তৈরি করে গেছে, তাতে ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের, মন্তব্য এই ক্রিকেট সংগঠকের। চট্টগ্রাম থেকে বিস্তারিত রেদান সন্দের রিপোর্টে। দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি। আমি বলেছি না। আহমেদ সাজ্জাদুল আলম ববি দেশের ক্রিকেটের ভিতটা যাদের হাত ধরে গড়ে উঠেছে তাদেরই একজন, এই প্রবীণ ক্রিকেট সংগঠক। 1983 সাল থেকে শুরু, এরপর 43 বছর ধরে কাজ করছেন ক্রিকেটের হয়ে। নির্বিরোধী, শান্তিপ্রিয় কিংবা ক্রিকেট প্রেমী মানুষ হিসেবেই জীবনের পুরোটা পথ হেঁটেছেন ক্রিকেটের মাঝে। 2024-এর গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের চাপে ছাড়তে বাধ্য হয়েছেন বিসিবির পরিচালকের পদ। গুঞ্জন ছিল সরকারি চাপের মাঝেও নিজের পদ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। আমি কিন্তু পদ আঁকড়িয়ে থাকার জন্য তখন এটা যে রেজিস্ট করেছি তা না। আমি রেজিস্ট করেছি যে একটা ক্রিকেট বোর্ডে একটা ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা যাতে তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারে। কারণ এই কন্টিনিউটিটা যদি না থাকে তাহলে হচ্ছে কি, আমরা গত 2 বছরে দেখলাম কি 4টা বোর্ড এসে গেল। এটা তো পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন সব কিছুতে ব্যাঘাত ঘটাচ্ছে। এটা ইট শুড নট বি। আমাকে যখন বলা হলো যে সরকার চাচ্ছে যে আমি কাউন্সিলরশিপ এবং ডিরেক্টরশিপ থেকে পদত্যাগ করি, আমি বলেছি না, আমার মেয়াদ আছে অতদিন পর্যন্ত, আমি সেই ম্যান্ডেট আমি পালন করতে চাই। এটা কি হলো, এমন একটা এক্সাম্পল সেট হয়ে গেলো। ওই জিনিসই কিন্তু হচ্ছে বারবার। তাহলে ক্রিকেটের উন্নতি তো হবেই না, বরঞ্চ সাংঘাতিকভাবে ব্যাহত হবে। এবং আমার এই এখন যতটুকু পিছিয়েছি, এখান থেকে রিকভার করা কিন্তু অনেক সময় লাগবে, অনেক কষ্ট লাগবে। নিজের সাথে ঘটে যাওয়া জুলুমের সাদৃশ্য ববি খুঁজে পেয়েছেন সাকিবের বেলাতেও। দেশের ক্রিকেটের বরপুত্রের সাথে যা ঘটেছে সেটাকে নেক্কারজনক বলেই উল্লেখ করেছেন আবাহনীর এই ক্রিকেট সংগঠক। এখন যেই পরিস্থিতিতে, যেই ঘটনার মাধ্যমে ওকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, সেটা হলো একেবারে ন্যাক্কারজনক। এটা কোনোদিন হতে পারে না। সে যদি, তার বিরুদ্ধে মামলা আছে, মামলা তাহলে কেস কোর্টে হবে, কোর্টে বিচার হয়ে যেটা হবে সেটা হতে পারে। কিন্তু দেশে আসতে দিবে না, বা দেশে আসলে তার ঝামেলা হবে, বা একটা সমস্যা হতে পারে,
এরকম পরিস্থিতি কেন হবে? এটা তো কোনোভাবেই হওয়া উচিত না। আর সে আমাদের দেশে কত কিছু করেছে, দিয়েছে, তার বেলায় এটা তো একটা বিরাট অসম্মান করা হয়ে গেল। এবং আমরা জানি যে এই আইন এই মামলা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সব জানি। সো এইখানে তো আর বলার অপেক্ষা রাখে না। হি শুড বি হিয়ার, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে আরও যতদিন পারে সে সার্ভিস দিয়ে যাক, এটা তার প্রাপ্য। বিসিবিতে সভাপতি পরিবর্তনের হিড়িক দেখে বিস্মিত ববি তামিমকে জানিয়েছেন শুভকামনা। তবে আগামী বোর্ড নির্বাচনে অংশ না নেওয়ার কথা সাফ জানিয়েছেন স্টার নিউজে। না, আমি ওইভাবে চিন্তা করি নাই। অনেক দিন তো হলো ক্রিকেটে আমি কোনো ক্লাবের সঙ্গে আমার ক্লাব আবাহনী, সেখান থেকে আমি জড়িত প্রায় আজকে 50 বছর হয়ে গেছে। ক্রিকেট বোর্ডেও আমি প্রায় 42-43 বছর। এখন মনে হয় যে এখন এর পরের জেনারেশন যারা আছে তারা এগিয়ে নিয়ে যাবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগে জোরালো হচ্ছে বাফুফের তৎপরতা। দেশ থেকে বিদেশ থেকে আসা শত শত আবেদন থেকে চলছে যাচাই প্রক্রিয়া, যেখানে গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞতা, লাইসেন্স এবং বাংলাদেশের ফুটবল বাস্তবতায় কাজ করার মানসিকতা। গুঞ্জন থাকার রেজিলিও সিমন্স সহ বেশ কয়েকজন উচ্চমানের কোচের আবেদনও জমা পড়েছে। গুঞ্জন ছিল হামজা জামালদের কোচ হতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন টটেনহ্যাম সুপারস্টার জ্যাভি সিমন্সের বাবা কোচ রেজিলিও সিমন্স। জানা গেছে ওই গুঞ্জনই সত্য। উয়েফা প্রো লাইসেন্সধারী এই ডাচ নাকি লাল সবুজের দায়িত্ব নিতে খুবই আগ্রহী। জাতীয় দলের কোচ হতে আবেদন করা 270 সিভি থেকে স্ক্রুটিনিতে প্রথম দিনই বাদ পড়েছেন 100 জন। দ্বিতীয় দিনে মিলেছে বেশ কিছু সমৃদ্ধ জীবন বৃত্তান্ত। প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি, এখনো পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। সামনে আরও কিছু সময় নিয়ে আমরা এটি শেষ করে ফাইনাল একটা লিস্ট নিয়ে আমরা জমা দিয়ে দিব। বাফুফের চালুনিতে 142টি প্রো লাইসেন্সধারী কোচের সিভি আটকা পড়েছে, যেখানে রয়েছে জার্মানিরই 6 জন কোচ। একই সাথে গোলকিপার কোচও বাছাই করা হচ্ছে এই সব আবেদন থেকে। অনেক বড় বড় সিভি, তো সিভিগুলোর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো আমরা যদি ডিপলি না দেখি তাহলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না। সেই কারণে আমাদের সময় লাগবে আরেকটু। 10 জনের মতো আছে টপ লেভেলের, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওদের অ্যাচিভমেন্টও আছে। শুধু মানসম্পন্ন কোচের সিভি নিয়ে পর্যালোচনা নয়, ভাবতে হচ্ছে কোচদের চাহিদার বিষয়েও। বিশেষ করে এদেশের ফুটবল অবকাঠামো নিয়ে জানতে চেয়েছেন বেশিরভাগ কোচই। হাই প্রোফাইল কোচ যখন সিভি জমা দিছে, তাদেরও কিন্তু এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু মেইনলি যে চাপে অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। কোচের নিয়োগ প্রক্রিয়ার বাছাই কমিটির কাজে সার্বক্ষণিক তদারকি করছেন স্বয়ং বাফুফে সভাপতি তাবিতা ওয়াল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। ইরানকে সরিয়ে 2026 ফিফা বিশ্বকাপে ইতালির অংশগ্রহণের প্রস্তাবকে লজ্জাজনক বলছে খোদ ইতালি। দেশটির অলিম্পিক কমিটির প্রধান বলছেন নিজ যোগ্যতায় বিশ্বকাপ খেলবে আজুরিরা। এমন প্রস্তাবে দেশটির ফুটবলীয় ভাবমূর্তিকে অপমান করা হয়েছে বলে দাবি তার। জাম্পোলির প্রস্তাব দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী। জানিয়েছেন 2026 বিশ্বকাপে অংশ নেয়ার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফা বিশ্বকাপে খেলবে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে এই প্রশ্ন এখন বিশ্ব ফুটবলের হট টপিক। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলির ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আগুনে ঘি ঢেলেছে। এমন প্রস্তাবকে নিজেদের জন্য অপমানজনক হিসেবেই দেখছে ইতালি। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুনফিগ্লিও রীতিমতো উগরে দিয়েছেন ক্ষোভ। আমার কাছে এমন প্রস্তাব চরম অপমানের। বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হয় মাঠে। ইতালি সেই যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপ খেলতে চায়। দেশটির ক্রীড়ামন্ত্রীও এমন প্রস্তাব নাকচ করেছেন। 2026 বিশ্বকাপে ইতালির খেলার প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, এটা কোনোভাবে ন্যায়সঙ্গত নয়। প্রতিটা দেশই বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেটার জন্য মাঠে সামর্থ্যের প্রমাণ রাখতে হয়। ইরানের রোম দূতাবাস থেকেও জানানো হয়েছে প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ভীতু বলে অবহিত করেছে দূতাবাসটি। ফুটবলের রাজনীতি মানায় না। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে।
তারা মাঠে 11 জন তরুণ ইরানির উপস্থিতিকেও ভয় পায়। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে নানামুখী আলোচনা চলছে বহুদিন ধরেই। তবে ফিফা শুরু থেকেই সূচি অনুযায়ী ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে গতকালই নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টার প্লের সঙ্গেই থাকুন।